আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনজির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন ও ২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা যতদিন আছে এদেশের মানুষ ততদিন মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতি যখন দিশেহারা হয় তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। বিদ্রোহী কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। উল্টো অনেকেই ২৪-এ ছাত্র জনতার আত্মত্যাগকে অবহেলা করে ফ্যাসিবাদের নাম উচ্চারণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, তিনি সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তার রচনাবলীগুলো হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ। অবশ্যই যেন অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে আবেদন রাখছি। যার যার পর্যায়ে ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে প্রতিষ্ঠান চর্চা জারি রাখবার জন্য বিনীত অঙ্গীকার করছি। আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারকের প্যানেলে এ বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে গত ৬ আগস্ট এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ৬ জন গ্রেপ্তার এবং বাকি ২৬ জন পলাতক রয়েছেন। সকালে গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের ফের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলছে এ শুনানি। মঙ্গলবারও এ বিষয়ে শুনানি হয়। সাক্ষ্য গ্রহণের বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, সাক্ষ্য গ্রহণের সার্বিক কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, আর আবু সাইদের পরিবারের কেউ এসেছে কিনা? সাদিয়া, আবু সাইদ কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ, এটি জানেন, এবং তিনি কিন্তু এই জুলাই আন্দোলনের প্রতীক। এবং এই মামলার যে আজকে হলো আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়ে গিয়েছে। আজ সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে এজলাসে উপস্থিত ছিলাম, সেখানে তিনি উপস্থাপন করছেন যে সেদিন আসলে কি ঘটেছিল এবং আবু সাইদকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় সেই বিষয়গুলো এবং সচিত্রভাবে তিনি কিন্তু আদালতে উপস্থাপন করছেন। এই সূচনা বক্তব্যের পরই আসলে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই সূচনা বক্তব্য উপস্থাপনের সময় কিন্তু এজলাসে উপস্থিত রয়েছেন যে ৩০ জন আসামি রয়েছেন এই মামলায়। এই আসামির গ্রেপ্তার ৬ জন, তাদেরকে এখানে হাজির করা হয়েছে। একই সাথে কিন্তু আজকে আবু সাইদের বাবা মকবুল হোসেন তিনি কিন্তু এজলাসে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু এই বক্তব্য শুনছেন, কিভাবে আসলে আবু সাইদকে নৃশংসভাবে হত্যা করা হয় এই বর্ণনা কিন্তু তিনি শুনছিলেন। আদালতে তার যে অভিব্যক্তি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। তো আজকে এই সূচনা বক্তব্য উপস্থাপনের পরই আসলে সাক্ষ্য গ্রহণ করা হবে। কয়জনের সাক্ষ্য নেওয়া হবে এখনো সঠিকভাবে আমাদেরকে বলা হয়নি, তবে আমরা যতটুকু জেনেছি এই মামলায় মোট ৪২ জনকে সাক্ষী করা হয়েছে। তো এদের মধ্যে থেকে হয়তো কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হবে। তো আমরা পরবর্তী সংবাদে হয়তো জানাতে পারবো যে কয়জনের সাক্ষ্য গ্রহণ করা হলো এবং কি আসলে
উপস্থাপন করেছেন সাক্ষীরা। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদ। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক 2018-19 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রাধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। হল প্রাধ্যক্ষ বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে জালাল আহমেদ রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, তার প্রার্থিতার বিষয়টি তদন্ত করা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। স্পেসিফিক্যালি এইটা বলতে পারবো না, বাট আমি শুনেছি যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, এটা আমি শুনেছি। বাট এটা হল প্রশাসন হয়তো আরও খতিয়ে দেখবে। ওদের দাবি দেওয়া বলুক, কারণ আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই, তাদের কথা না শুনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। দর্শক, ডাকসু নির্বাচন সহ সার্বিক তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের প্রচারণার কি তথ্য আছে এবং কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, ডাকসু নির্বাচনে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত রয়েছেন এবং একটি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে নির্বাচন ঘিরে। কিন্তু এই আমেজের মধ্যেও কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কাল রাত 1টার দিকে কিন্তু জালাল আহমেদ নামের একজন ভিপি প্রার্থী, তিনি তার রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ আসলো। পরবর্তীতে দেখা যায় যে তিনি টিউবলাইট দিয়ে তাকে আঘাত করেছেন এবং পরবর্তী তাকে হল থেকে বহিষ্কারের একটা বিষয় এসেছে। এবং এখানে আজকে যে চিফ রিটার্নিং অফিসার তিনি জানিয়েছেন এই বিষয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। পরবর্তীতে তার যে অভিযোগের ভিত্তিতে যদি তদন্ত প্রমাণিত হয় তাহলে তাকে সেই পরবর্তীতে তা জানানো হবে এবং তাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন এছাড়াও যদি যে আচরণবিধির বিষয়গুলো সেখানে যদি এখন কেউ আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই শুনানি। বিকেল 4টায় এ বিষয়ে রায় ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীদের খসড়া তালিকায় সহ সভাপতি পদে 20 জন এবং সাধারণ সম্পাদক পদে 17 জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে 20টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে 16 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ও সিনেটে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ চলছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে গতকালকে আসলে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। সেটি ডাকসু কর্তৃপক্ষ 5 দিন বাড়িয়ে অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত কিন্তু নতুন সময়সীমা কিন্তু যেই ফর্ম উত্তোলনের যে সময়সীমা সেটি কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে। এবং আজকে কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি গতকাল থেকে এই পর্যন্ত ডাকসু যে নির্বাচনে এখন পর্যন্ত 158টি যে ফর্ম সেটি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ডাকসু নির্বাচনে 138টি এবং 19টি হচ্ছে
সিনেট ছাত্র প্রতিনিধি সংসদের নির্বাচনের জন্য ফর্ম উত্তোলন করা হয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে 141টি মতো আসলে যে ফর্ম সেটি সংগ্রহ করা হয়েছিল, তবে আজকে এখন পর্যন্ত কিন্তু একটি ফর্ম আসলে সংগ্রহ করা হয়েছে। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার ছিল রাকসুর অধ্যাপক নজরুল ইসলাম, তিনি জানিয়েছিলেন যে নির্বাচনের কিন্তু যে সময়সীমা সেটি পেছানো হতে পারে এবং রাত্রে তফসিল দেওয়ার কথা ছিল, তবে আমরা দেখেছি যে রাত্রে কিন্তু আসলে তফসিল দেওয়া হয়নি। কিছু 10টার দিক থেকেই মূলত রাকসুর যে কার্যালয় রয়েছে কোষাধ্যক্ষের, সেখানে একটি জরুরি মিটিং ডেকেছে এবং সেইখানে কিন্তু আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচনের যারা অন্যান্য প্রতিনিধিগণ রয়েছেন তারা কিন্তু সেইখানে বৈঠকে বসেছেন এবং তারা নির্বাচনের সময়সীমা পেছাবে কিনা নাকি কি অবস্থায় আসলে নির্বাচনটি করবে, নতুন করে যে তফসিল ঘোষণা সেটি হয়তো বা অল্প কিছুর মধ্যে জানা যেতে পারে। তবে এখন পর্যন্ত আসলে আমরা ছাত্র প্রতিনিধি কাউকে আসলে তেমনভাবে এই ফর্ম যে সংগ্রহের যে কার্যক্রমে সেটিতে অংশগ্রহণ করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে ধন্যবাদ রকি। রাজধানীতে চলা সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। এতে যানজট, দুর্ঘটনা, ভাড়া নিয়ে নৈরাজ্য কমবে। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ ও শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে বাস চলা। এ কারণে বছরে প্রায় 37,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সে কারণে বাস কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে দুই দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।